সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে দীর্ঘদিন পর এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ব্যবসা পাবলিক স্কুল এন্ড কলেজ কেপিজেড এর অনলাইন ক্লাস থেকে স্বাগত। আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী নির্ধারিত ষষ্ঠ অধ্যায়, যার নাম সংবেদী অঙ্গ। অধ্যায়টার নাম কি? সংবেদী অঙ্গ। তোমরা সবাই তোমাদের বিজ্ঞান বই নিয়ে 42 পৃষ্ঠা খুলো। 42 পৃষ্ঠা খুলো। ধন্যবাদ। আশা করি 42 পৃষ্ঠা খুলেছ। এই অধ্যায় শেষ করে আমরা জানতে পারবো সংবেদী অঙ্গসমূহের কাজ, পরীক্ষণ ও পর্যবেক্ষণে সংবেদী অঙ্গের ব্যবহার প্রদর্শন করতে পারবো। সংবেদী অঙ্গের যত্ন নেওয়ার কৌশল ব্যাখ্যা করতে পারবো। সংবেদী অঙ্গের যত্নের বিষয়ে নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করব। এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমাদের আজকের অধ্যায়টির নাম হচ্ছে সংবেদী অঙ্গ। আমাদের দেহ একটি আজব যন্ত্র। যন্ত্রটির ধরন এমন নিখুঁত যে এক কথা ভাবতেই অবাক লাগে। যন্ত্রের প্রতিটি অংশের মাপে বানানো, একটু কমও নেই বেশিও নেই। আর যন্ত্রটিকে ঠিক ঠিক চালানোর জন্য প্রতিটি অংশ নিজ নিজ কাজ করে চলে। কাউকে কিছু বলতে হয় না। কার কি কাজ সে আপনা আপনি বুঝে নিয়েছে। চোখের পাতা আমাদের কিছু বুঝবার আগে ঘটনা ঘটে যায়, যেমন চোখের দিকে সাই করে একটি মাছি উড়ে গেল, অমনি করে আমরা চোখের পাতাটা বন্ধ করে ফেলি। অসাবধানতাতে যদি গরম চুলায় হাত পড়ে তাহলে আমরা হাতটা সরিয়ে নিই। পায়ে কাটা ফোটার সাথে সাথে আমরা ও মাগো বলে চিৎকার দিতে থাকি। সারা শরীর জেরে গেল এখন পায়ে কাটা বিদ্ধ। আমরা এগুলো অনুভব করতে পারি কিসের মাধ্যমে? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা এগুলো অনুভব করতে পারি। এই পঞ্চেন্দ্রিয় যে আমি বললাম, এই পঞ্চেন্দ্রিয় কি কি নিয়ে পঞ্চেন্দ্রিয় গঠিত হয়ে থাকে? পঞ্চ ইন্দ্রিয় গঠন করা হয়ে থাকে চোখ, কান, চোখ, দুই, কান, নাক, তাহলে পঞ্চেন্দ্রিয়টা কি কি? চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক নিয়ে গঠিত হয়ে থাকে পঞ্চ ইন্দ্রিয়। এবার দেখো পাঠ 1, সংবেদী অঙ্গ। আমাদের দেহের চালক হচ্ছে মস্তিষ্ক। আমাদের দেহের চালক মস্তিষ্ক। মস্তিষ্ককে আমরা মগজ বলে থাকি। আমাদের দেহের সব কাজ চলছে কিন্তু মস্তিষ্কের হুকুমে। মস্তিষ্ক থাকে মাথার খুলির মধ্যে। খুলির মাঝখানে বসে আমাদের দেহের বাইরে ও ভিতরের কাজকর্ম চালায়। চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বা বাইরের সকল খাবার দাবার জোগাড় করে মস্তিষ্ককে জানিয়ে দেয়। চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করে থাকি, ত্বক দিয়ে গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি। এগুলি হচ্ছে সংবেদী অঙ্গ। এদের সাহায্যে মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল খবরাখবর। যেমন তুমি যদি রাস্তা পার হতে যাও, হঠাৎ করে গাড়ি তোমার সামনে এসে দাঁড়ায়, তখন তোমার চোখ তোমাকে তখন জানিয়ে দেয় দেবে কাকে? মস্তিষ্ককে। মস্তিষ্ক তখন তোমার মাংসপেশিকে বলবে দাঁড়িয়ে যাও, এখন রাস্তা পারাপারের দরকার নেই। অমনি তোমার পা দুটো দাঁড়িয়ে যাবে। তাহলে
আমরা সংবেদী অঙ্গের যে সংজ্ঞাটা আছে তা যদি লিখি তাহলে দেখা যায় আমাদের শরীরের ভিতরে পরিবেশের সাথে বাইরের পরিবেশের পরিবেশের সাথে বাইরের পরিবেশের সম্পর্ক স্থাপনে প্রক্রিয়াগুলো রয়েছে তাহলে সংবেদী অঙ্গ বলতে কি বোঝানো হয়? সংবেদী অঙ্গ বলতে বোঝানো হয় আমাদের শরীরে ভিতরের যে পরিবেশের সাথে বাইরের পরিবেশের সম্পর্ক স্থাপনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটাই হচ্ছে সংবেদী অঙ্গ। এখন আমরা চোখ নিয়ে আলোচনা করব। আমরা চোখ বা অক্ষি দিয়ে পৃথিবীর সকল জিনিস দেখতে পাই। চোখ কিভাবে গঠিত হয়? মাথার সামনে দুটি অক্ষিকুটুদের মধ্যে একজোড়া চোখ থাকে। 6টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষিকুটরে আটকানো থাকে। তাহলে পেশি কয়টি? পেশি হচ্ছে 6টি। ছয়টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষিকুঠরে আটকানো থাকে। 6টি পেশির সাহায্যে কিসের মধ্যে আটকানো থাকে? অক্ষিকুঠরে আটকানো থাকে। এই পেশিগুলোর সাহায্যে অক্ষিগোলক নাড়াচাড়া করানো যায়। আমরা যাকে অশ্রু বলি তা হলো চোখের পানি। চোখের পানিকে আমরা কি বলে থাকি? অশ্রু বলি। এই অশ্রু আসে কোথা থেকে? অশ্রু গ্রন্থি থেকে নিঃসৃত তরল বা যা চোখের পানি বা অশ্রু নামে পরিচিত। অশ্রু সবসময় চোখে ভেজা রাখে। বাইরের ধুলোবালি ও জীবাণু পড়লে তা ধুয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে। চোখের ত্বক স্বচ্ছ আর পেছনের অংশ হয় কালো। চোখের ত্বকটা হচ্ছে স্বচ্ছ আর পেছনের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কালো। তার ফলে আমাদের চোখ হয়েছে ছোট ক্যামেরার মতো। চোখটা কি? ছোট ক্যামেরার মতো। আমরা এখন চোখের বিভিন্ন অংশগুলো যদি দেখি তাহলে দেখা যাচ্ছে, দেখো এখানে দেখো একটা চিত্র আছে, দেখা যাচ্ছে চিত্রটা দেখা যায়। দেখো এই যে চোখ, এটা হচ্ছে চোখের স্ক্লেরা, এই জায়গাটা হচ্ছে রেটিনা। এই জায়গাটার নাম কি? রেটিনা। আর এখানে যে জায়গাটা রয়েছে অপটিক স্নায়ু, এই জায়গাটার নাম হচ্ছে অপটিক স্নায়ু। আর এইটা হচ্ছে আইরিস, দেখা যায়? হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে আইরিস। আর এটা এই যে গোল যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেন্স। আর এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কর্নিয়া। আর এখানে যে অংশটুকু রয়েছে তা হচ্ছে পিউপিল, এটা হচ্ছে চোখের
অন্তঃগঠন। তাহলে দেখো চোখের দেখা যাচ্ছে, চিত্রটা দেখে নাও। এখন আমরা এটাকে যে চোখের যে অন্তর্গঠন রয়েছে এটাকে যদি বোর্ডে লিখি তাহলে দেখো চোখের যে অন্তর্গঠন তা হচ্ছে শুরুতে হচ্ছে চোখের পাতা, দুই নাম্বার হচ্ছে কনজাংটিভা, তিন হচ্ছে অক্ষিগোলক। এই যে অক্ষিগোলকটা দেখতে পাচ্ছ, এই অক্ষিগোলকের দুইটা অংশ আছে, একটা হচ্ছে স্ক্লেরা আর একটা হচ্ছে কর্নিয়া। আর হচ্ছে এটারও দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে আইরিশ আর এটা হচ্ছে লেন্স। এরপর রয়েছে রেটিনা। এখানে এই রেটিনার মধ্যে দুই ধরনের কোষ রয়েছে, একটা হচ্ছে রড আর একটা হচ্ছে কোন। আমি আবার বলছি দেখো, শুরুতে হচ্ছে চোখের পাতা, এরপর হচ্ছে কনজাংটিভা, তারপর হচ্ছে অক্ষিগোলক। এই অক্ষিগোলক যেটা রয়েছে অক্ষিগোলকের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে স্ক্লেরা আর একটা হচ্ছে কর্নিয়া। আর দ্বিতীয়টা তিন নম্বর হচ্ছে কোরয়েড, যার দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে আইরিশ আর একটা হচ্ছে লেন্স। আর এরপর দেখো রেটিনা রয়েছে, চোখের রেটিনা আবার দুটি কোষ রয়েছে, এই যে কোষগুলোর নাম হচ্ছে একটা হচ্ছে রড আর একটা হচ্ছে কোন। এখন আমরা এগুলোর বর্ণনাতে আসি। দেখো চোখের পাতা, এই চোখের পাতার কাজটা কি? চোখের পাতা কি কাজ করে? চোখের পাতা হচ্ছে চোখের বাইরের একটা আবরণ। চোখের পাতা খোলা ও বন্ধ করা যায়, এটা বন্ধ করে চোখকে ধুলাবালি থেকে রক্ষা করা যায়। এরপর কনজাংটিভার কাজ কি? চোখের পাতা খুললে চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা, যার নাম হচ্ছে কনজাংটিভা। চোখের পাতা যখন খোলা হয় সেই যে অংশটুকু আমরা দেখতে পাই, চোখের পাতা খুললে যে অংশটুকু দেখতে পাই সেই অংশটুকু কি দিয়ে ঢাকা? একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা, যার নাম হচ্ছে কনজাংটিভা। এরপর দেখো অক্ষিগোলক, এটি গোলাকার বলের মতো অঙ্গ, গোলকটির তিনটি স্তরে বিভক্ত বা গোলকটির তিনটি স্তর আমরা আগে জেনেছি, স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা। স্ক্লেরা, কোরয়েড এবং রেটিনা। এখন দেখো স্ক্লেরা কি? অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত ও পাতলা স্তরটি হলো স্ক্লেরা।
এটি চোখের আকৃতি রক্ষা করে, এর ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। এরপর দেখো কর্নিয়া। কর্নিয়া কি স্ক্লেরার সামনে চকচকে অংশটি হলো কর্নিয়া। এই অংশটি একেবারে স্বচ্ছ, এর ভিতর দিয়ে আলো চোখের ভিতরে ঢুকে। এরপরে ক্রোয়েট হচ্ছে স্ক্লেরার নিচে স্তরের নিচে যে স্তরটি রয়েছে তা। এটা একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর, এখানে বহু রক্তনালী প্রবেশ করে। আইরিসটা দেখো, কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে, একে আইরিস বলে। তাহলে আইরিস কাকে বলে? কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে। কর্নিয়া যেটা রয়েছে, কর্নিয়ার পেছনে, কার পেছনে? কর্নিয়ার পেছনে। কর্নিয়ার পেছনে কালো যে গোলাকার পর্দা রয়েছে, কি কালার? এটা কালো রঙের, কালো রঙের যে গোলাকার পর্দা, সেটাই হচ্ছে আইরিস। আইরিসের মাঝখানে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলা হয়। তাহলে আইরিসের মাঝখানে কি থাকে? একটা ছিদ্র থাকে যাকে আমরা পিউপিল বলে থাকি। আইরিস পেশি দিয়ে তৈরি, একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি। আইরিসকে চোখের মণি বলা হয়ে থাকে। আইরিসের পেশিগুলি সংকুচিত এবং প্রসারিত হতে পারে। আইরিসের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে। এর ফলে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে। এরপর দেখো লেন্স কি। পিউপিলের পিছনে একটি দ্বি-উত্তল লেন্স থাকে। পিউপিলের পিছনে কি থাকে? দ্বি-উত্তল লেন্স থাকে। লেন্সটির মাঝখানে দুই দিকে উঁচু আর আগাটা হচ্ছে সরু। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলি সংকুচিত ও প্রসারিত হতে পারে। এদের সংকোচন এবং প্রসারণের দরকার মতো লেন্সের আকৃতিরও পরিবর্তন করতে পারে। এরপর দেখো রেটিনা। রেটিনা হচ্ছে অক্ষিগুলোকে সবচেয়ে ভিতরের স্তর। তাহলে যদি বলা হয় যে অক্ষিগুলোকে সবচেয়ে ভিতরের স্তরের নাম কি, তাহলে কি বলা হবে? সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে রেটিনা। অক্ষিগুলোকে সবচেয়ে ভিতরের স্তরের নাম হচ্ছে রেটিনা। এটি একটি আলোক সংবেদী স্তর। এটি কি? আলোক, এই রেটিনাটা হচ্ছে আলোক সংবেদী স্তর। আলোক সংবেদী স্তর। এর আবার আমরা শুরুতে বলেছি রেটিনার দুটি কোষ রয়েছে, যেটা রড এবং কোন নামে পরিচিত। এরপর দেখো চোখের লেন্সটি চক্ষুগুলোকে সামনে ও পেছনে দুটি অংশে বিভক্ত করে। এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে। সামনের প্রকোষ্ঠে জলীয় এবং পেছনের প্রকোষ্ঠে এক বিশেষ ধরনের জেলির মতো তরল পদার্থ থাকে, যা চক্ষুগুলোকে আলোক রশ্মি প্রবেশ পুষ্টি সরবরাহ এবং চক্ষুগুলোকে আকার বজায় রাখতে সহায়তা করে। এখন আমরা দেখব এই যে চোখের কথা, এতক্ষণ আমরা যে চোখ নিয়ে আলোচনা করেছি, এই চোখের যত্ন আমরা কিভাবে নিব। চোখ হচ্ছে একটি কোমল অঙ্গ, একে খুব যত্নে রাখতে হবে। ঠিকমতো যদি যত্ন না নেওয়া হয় তাহলে চোখের নানা রকমের অসুখ হতে পারে। যেভাবে চোখের যত্ন দেওয়া দরকার তা হলো ঘুম থেকে উঠে বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে চোখ দুটি পরিষ্কার করা। তাহলে আমাদের শুরুতে কাজ কি হবে? আমাদের চোখের যত্নের জন্য শুরুতে যে কাজটি করতে হবে তা হচ্ছে ঘুম থেকে আমরা যখন উঠি তখন চোখটা পানি দিয়ে কি করতে হবে? ধুয়ে ফেলতে হবে। চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। চোখ মোছার জন্য কি করতে হবে? পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে। চোখের যত্নে আমাদেরকে আরো একটি কাজ করতে হবে, নিয়মিত সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খেতে হবে। ভিটামিন এগুলোতে কি থাকে? ভিটামিন এ থাকে। তাহলে নিয়মিত যখন আমরা সবুজ শাকসবজি খেতে হবে, এগুলোতে সবুজ শাকসবজি খেতে হবে না,
এগুলোতে কি থাকে? ভিটামিন এ থাকে। ভিটামিন এ থাকে। এগুলো চোখের জন্য খুবই ভালো। এগুলো খেলে রাতকানা হওয়া এড়ানো, রাতকানা যে রোগ হয় তা হওয়া এড়ানো সম্ভব। আমি আশা করি তোমরা আমি এতক্ষণ যা আলোচনা করেছি তা বুঝতে পেরেছো। এরপর দেখো পার্ট 4, 5 কান বা কর্ণ। আমাদের মাথার দুপাশে দুটি কান বা কর্ণ আছে। কর্ণ বা কান আমাদের শুনতে ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে থাকে। আমাদের কান তিনটি অংশে বিভক্ত। এই তিনটি অংশগুলো কি? একটা হচ্ছে তিনটি অংশে বিভক্ত। তিনটি অংশগুলো কি কি? একটা হচ্ছে বহিঃকর্ণ, দুই নম্বর হচ্ছে মধ্যকর্ণ, তিন হচ্ছে অন্তঃকর্ণ। তাহলে আমরা কানকে কয় ভাগে দেখতে পাচ্ছি? তিন ভাগে। একটা হচ্ছে বহিঃকর্ণ, যা কানের বাইরের অংশটাকে বোঝানো হয়েছে। কানের বাইরে যে অংশটা থাকে তাকে বোঝানো হয়েছে বহিঃকর্ণ। আর মধ্যকর্ণ হচ্ছে বহিঃকর্ণ এবং অন্তঃকর্ণের মধ্যবর্তী যে অংশটা রয়েছে তাকে বোঝানো হচ্ছে। এরপর অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ কি? কানের একেবারে ভিতরের যে অংশ তাকে বোঝানো হচ্ছে। কানের যে ভিতরের অংশ তাকে অন্তঃকর্ণ বলা হয়ে থাকে। এখন আমরা দেখতে পাই কি বহিঃকর্ণকে আবার আমাদের তিনটা অংশে বিভক্ত করা হয়েছে, যার নাম হচ্ছে, একটা হচ্ছে পিনা, বহিঃকর্ণটাকে তিনটা অংশে ভাগ করা হয়েছে। দুই নম্বর হচ্ছে কর্ণপ্রহর, তিন নম্বর হচ্ছে কর্ণপটহ। তাহলে বহিঃকর্ণে আবার শুরুতে আমরা দেখেছি কি তিনটে কানের তিনটে অংশ, একটা হচ্ছে বহিঃকর্ণ, একটা মধ্যকর্ণ আর একটা হচ্ছে অন্তঃকর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি কি বহিঃকর্ণ যেটা রয়েছে এটাকে তিনটা অংশে বিভক্ত করা হয়েছে। একটা পিনা, একটা কর্ণকুহর এবং আরেকটা হচ্ছে কর্ণপ্রহ। এরপর দেখা যাচ্ছে কি মধ্যকর্ণ, এরপরে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণকে আবার দেখা যাচ্ছে দুইটা ভাগে ভাগ করা বা দুইটা অংশে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে ইউডিকোলাস, আরেকটা হচ্ছে সেকুলাস। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? বহিঃকর্ণের তিনটা অংশ পিনা, কর্ণকুহর এবং কর্ণপ্রহ, আর অন্তঃকর্ণের তিনটা অংশ ইউডিকোলাস এবং সেকুলাস। এখন যদি আমরা এগুলোর কাজগুলো দেখি তাহলে দেখো বহিঃকর্ণ হচ্ছে পিনা, কর্ণকুহর এবং কর্ণপটহ নিয়ে তা গঠিত হয়ে থাকে। পিনাটা কি? এটি কানের বাইরের অংশ। কানের বাইরে যে অংশটা রয়েছে তাকে পিনা বলা হয়। মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ। তাহলে শব্দটা কর্ণকুহরে পাঠানোর প্রধান কাজ হচ্ছে কি পিনা। কর্ণকুহর কি? পিনা একটি নালীর সাথে যুক্ত। এই নালীটিকে হচ্ছে কর্ণকুহর। কর্ণপ্রহ
কর্ণকুহর শেষ হয়েছে একটা পদ্মায়। এই পদ্মাটির নাম হচ্ছে কর্ণট্টহ। কর্ণট্টহ বহিকর্ণের শেষ অংশ। এরপর দেখো মধ্যকর্ণ। বহিকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে যে মধ্যকর্ণ অবস্থিত। এটা একটা বায়ুপূর্ণ থলি, যার মধ্যে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস নামে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। তিনটি নাম দেখেছি আমরা। মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এই তিনটি হচ্ছে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি। মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস হচ্ছে তিনটি ছোট ছোট অস্থি। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল রয়েছে। এই নলটির কাজ হলো কর্ণট্টহের বাইরে এবং ভেতরের বায়ুর চাপ সমান রাখা। এরপর দেখো অন্তঃকর্ণ। এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তঃকর্ণের আবার দুটি প্রকোষ্ঠে বিভক্ত। একটা হচ্ছে ইউটিকুলাস। ইউটিকুলাসটা কি? অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এই ইউটিকুলাসটা কি হচ্ছে? অন্তঃকর্ণের যে প্রকোষ্ঠটা রয়েছে তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে রয়েছে কি? খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। নালীর ভিতরে এরা যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছে। এরপর দেখো সেকুলাস কি? অন্তঃকর্ণের এক প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো পেঁচানো নালিকার মতো। একে কক্লিয়া বলে। কক্লিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। এরপর দেখো আমরা এতক্ষণ কান নিয়ে আলোচনা করেছি না, এই কানের যত্নে আমরা কি কি করব? কানের যত্নের জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? কান আমাদের শ্রবণ ইন্দ্রিয়। কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে তা হলো নিয়মিতভাবে কান পরিষ্কার করতে হবে। গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকতে হবে। কানের বাইরে কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপর উচ্চ শব্দে গান না শোনা। তাহলে কানের যে যত্ন নেওয়ার জন্য আমাদের কি কি কাজ করতে হবে? এক হচ্ছে নিয়মিত কান পরিষ্কার করতে হবে। দুই, গোসলের সময় কানে যেন পানি না ঢুকে সেদিকে সতর্ক থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে কানের যে বাইরে কোনো বস্তু বা পোকামাকড় যদি কোনো কারণে ঢুকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপর আমরা যেন উচ্চ শব্দে গান না শুনে থাকি। এরপর দেখো পার্ট 7, নাক। নাক হচ্ছে আমরা নাক দিয়ে কোনটা সুগন্ধ বা কোনটা দুর্গন্ধ তা অনুভব করতে পারি। নাক দিয়ে আমরা শ্বাস নেই, ফলে ফুলের সুগন্ধ তারপরে গ্রহণ করি, আর পচা ময়লা আবর্জনা গন্ধ পেলে নাকে কাপড় দেই আমরা। মুখ গহ্বরের উপরে নাক অবস্থিত। নাকের দুটা অংশ রয়েছে, একটা হচ্ছে নাসারন্ধ্র, নাম্বার হচ্ছে নাসাপথ। তাহলে নাকের কয়টা অংশ রয়েছে? দুটা, একটা হচ্ছে নাসারন্ধ্র এবং আরেকটা হচ্ছে নাসাপথ। এখন দেখো নাসারন্ধ্রটা কি? নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢুকে তাকে আমরা
কি? নাসারন্ধ্র বলে থাকি। এরপর দেখো নাসাপটটা কি? এটা নাসারন্ধ্র থেকে গলার পেছনের ভাগ বা গলবিল পর্যন্ত বিস্তৃত একটি গহ্বর। এই গহ্বরটি ত্রিকোণাকার, পাতলা প্রাচীর দিয়ে গহ্বরটি দুভাগে বিভক্ত করা হয়েছে। এর সামনের ভাগ লোম দ্বারা আবৃত থাকে, পেছনের দিকটা পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে। তাহলে আবৃত থাকে, তাহলে সামনের দিকটা কি থাকে? লোম দ্বারা, সামনের অংশটি লোম দ্বারা আবৃত, আর পেছনের যে দিকটি রয়েছে তা পাতলা আবরণী ঝিল্লি। পেছনের অংশটুকু কি দ্বারা আবৃত থাকে? পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে, আর সামনের অংশটা আবৃত থাকে পায়ের লোম দ্বারা। এই ঝিল্লিকে গ্রান ঝিল্লিও বলা হয়ে থাকে। এতে থাকে সূক্ষ্ম রক্তনালিকা, যা অসংখ্য গ্রানকোষের সাথে সংযোগ রক্ষা করা হয়। এখন দেখো নাকের যত্ন নিতে আমাদের কি করতে হবে? নাক দিয়ে আমরা গ্রান নিই, শ্বাস প্রশ্বাস চালাই। নাকের মধ্যে শ্লেষ্মার ঝিল্লির আবরণ থাকে। শিশুদের নাকের শ্লেষ্মার সাথে ধুলোবালি জমে, এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন হয়। এখন আমি এতক্ষণ যা পড়িয়েছি তার উপর ভিত্তি করে কিছু বাড়ির কাজ নাও তোমরা। বহিকর্ণের বর্ণনা দাও। 2 পঞ্চেন্দ্রিয় কাকে বলে? 3 রড এবং কোন কোষের মধ্যে পার্থক্য লেখো। 4 মস্তিষ্ককে দেহের চালক বলা হয় কেন? চালক বলা হয় কেন? 5 আইরিশকে চোখের মণি বলা হয় কেন? আইরিশকে চোখের মণি বলা হয় কেন? মধ্যকর্ণের রাষ্ট্রীয় আমরা আর চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি করবে? লেন্স নষ্ট হয়ে গেলে আমি প্রশ্নগুলো পড়ছি আবার। এক নম্বর হচ্ছে বহিকর্ণের বর্ণনা দাও। 2 নম্বর পঞ্চেন্দ্রিয় কাকে বলে? 3 রড ও কোষের মধ্যে পার্থক্য লিখো। 4 মস্তিষ্ককে দেহের চালক বলা হয়
পাঁচ, আইরিশকে চুকের মণি বলা হয় কেন? আইরিশকে চুকের মণি বলা হয় কেন? ছয়, মধ্যবর্ণের কাজগুলো লিখো। মধ্যবর্ণের কাজগুলো লিখো। সাত, আমরা শুনতে পাই কেন? আমরা শুনতে পাই কেন? আর চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে? চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে? আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।